না না হ্যাঁ নিচাহি নেই এমনি আসলাম এক একজনের মানে পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেট খপ্পরে ট্রাকসেল, বেশভূষা পাল্টে এক ব্যক্তি বারবার কেনে পণ্য, খালি হাতে ফেরে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। বন্দরনগরী যেন কংক্রিটের জঞ্জাল, কোটি টাকার মাস্টার প্ল্যান হয়নি বাস্তবায়ন, 90 ভাগ ভবনই অনুমোদনহীন। সিডিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসাকে দুষছে নগর পরিকল্পনাবিদ। মেঘনার পাড়ে শুঁটকি উৎপাদনের ধুম, সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার শত শত কোটি টাকার সম্ভাবনাময় খাতে সরকারকে নজর দেওয়ার তাগিদ। ফেনীতে বন্যায় 40,000 হেক্টর জমির ধান নষ্ট, 1.25 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতির শঙ্কা। সংকট কাটিয়ে উঠতে কৃষি বিভাগের নানা উদ্যোগ। এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নামছে ইউরোপীয় ইউনিয়ন। লাতিন আমেরিকার 4 দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই, বছরে বাঁচবে 400 কোটি ইউরো শুল্ক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব সরকারের ভর্তুকি পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, অস্বচ্ছতা ও অপচয় নিয়ে। আর এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গবেষণা সংস্থা র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। আমরা কিছুক্ষণ পর তার সাথে যুক্ত হয়ে তার সাথে আলোচনা শুরু করব। তার আগে একটি প্রতিবেদন দেখে আসি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম নিয়ে। কখনো 3 পিস, কখনো শাড়ি, কখনো বা বোরকা পরে বারবার টিসিবির ট্রাক সেলের লাইনে যাচ্ছেন অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি ধামকি দিয়েও বাগিয়ে নিচ্ছেন টিসিবির পণ্য। অসাধু এই চক্রের দৌড়াতে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে টিসিবি। এমন পরিস্থিতিতে ট্রাক সেল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মোমিন হোসেনের ছবিতে এস আরিফিনের রিপোর্ট। না না হ্যাঁ নিচাহি নেই এমনি আসলাম আমি তো নিতেছি না লাইনে দাঁড়াই নাই প্রেগন্যান্ট আমি তিনজন নিয়ে দিছি না ওনাটা আলাদা তারপরে আমার একসাথে করতেছ নিয়ে তারা সবাই আমার তো লাইনে দাঁড়ায় মোচাপন সরেন তারা সরেই না তারা আমার কি লাইনে দাঁড়ায়। সামনে থেকে আগে লোক থাকে, এক একজনের মানে পরিচিত থাকে ঢুকায় দেয়। আর পিছের মানুষ পায় না, অনেকে সিরিয়াল ধরে এখন ভাগ্য থাকলে পামু, ভাগ্য না থাকলে পামু না। এদের নিজস্ব লোকজন রাখে যায়, 1 ঘন্টা পর এসে বলবে, সামনে এসে বলবে আমি এখানে ছিলাম। ওদের লোকজন বলবে হ্যাঁ আমরাও ছিলাম। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। বলছেন স্থানীয় লোকজনের কারসাজিতে ঠিকঠাক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। বোরকা মাকুশ পরে আসে, মাস্ক পরে আসে, আবার বোরকা পরে, তারপর ওড়না পরে আসে। স্থানীয় বাবু অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না আমাকে উপরে মার দিয়ে শুরু করে দেয়, তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 প্যাকেট নিয়ে এগুলো হয় খায়, না হলে কারকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। একটা চক্র দাঁড়িয়ে গেছে যারা বেশ কয়েকজন ঝগড়া লাগিয়ে দিয়ে লাইনে বিশৃঙ্খল করে দিয়ে আমার ট্রাকের বিক্রিতে হ্যাম্পার করে। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের উচ্চমূল্যের বাজারে টিসিবির ট্রাক সেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। সরবরাহটা যদি আরেকটু বাড়ানো যায়, আর যেসব এলাকাতে তারা এটা দিচ্ছেন সেসব এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনাবন্দি কাগজে কলমে, যে কারণে চট্টগ্রাম শহর পরিণত হয়েছে কংক্রিটের জঞ্জালে। অনুমোদনহীন ভবন স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে বন্দরনগরী। এই জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। আর সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাখির চোখে
বাণিজ্যিক রাজধানী। একের পর এক বহুতল ভবন যেন এক কংক্রিটের শহর। সিডিএর তথ্য বলছে ৬০ বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে ৪,০১,৭২১টি। এর মধ্যে ৩,৮৭,০০০ ছয়তলা, ১৩,৪৮০টি দশতলা এবং ৪৮৪টি দশতলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর ৯০% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পিত নগরী নির্মাণে ৩০ থেকে ৪০% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র ৫ থেকে ৭%। এই নগরে কি নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা আছে? কোনো লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপ্রকল্পিতভাবে গড়ে উঠেছে এবং এই নগরকে জঞ্জালমুক্ত রাখতে পারে নাই, কেউ রাখার চেষ্টাও করেনি। শুধুই কি ব্যক্তি, নিয়ম ভেঙেছে সরকারি প্রতিষ্ঠানও। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম নগরের যে রোড উইথ আছে, মেইন রোড উইথ, ইট ইজ সাফিসিয়েন্ট এনাফ, অনলি ম্যানেজমেন্ট করে আরও 20 বছর চলবে। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওইভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার। কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ ১৯৯৫ সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের দাবি সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাও ইমারত আইন ভঙ্গ করেছে। আমরা যেখানে ওপেন স্পেস রেখেছিলাম, আমরা যেখানে খেলার মাঠ রেখেছিলাম, সেগুলো সবগুলো অকুপাইড হয়ে গেছে। নানান ধরনের লোকজন আইসা এইগুলো সংরক্ষণ করে নাই। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা ৬০ বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। তবে এখনও সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মহাখালীতে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। দর্শক, আপনারা যদি একটু জানাতে চাই যে ভারতীয় আগ্রাসন বিরোধী একটি যে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজনে, সেটি আসলে যে মানে রাজধানীর বিভিন্ন জায়গাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু হচ্ছে। যে আপনাদেরকে একটু যদি জানাতে একটু চান না, যে আপনাদেরকে একটু যদি জানাতে চাই রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলের সামনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছিলেন সকাল 10:30 নাগাদ। তাদের সেই সংক্ষিপ্ত যে সমাবেশটি সেটি অনুষ্ঠিত হয়েছিল এবং এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই সেখানে তাদের যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা তারা সেখানে বক্তব্য করেছিলেন এবং সেই জায়গাতে বেশ কিছু বিষয় আশয় নিয়ে তারা কথা বলেছিলেন এবং সেখানে তারা যে কথাটি বলেছিলেন যে বর্তমানে প্রতিবেশী ভারতের যে আচরণ সেটি একটি যে সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে এবং যখন সার্বভৌমত্বের প্রতি হুমকি আসে কিংবা জাতীয় পতাকার অবমাননা করা হয় কিংবা যে আগরতলা সহকারী হাই কমিশনের মতো একটি জায়গাতে যখন হামলা হয় তখন তারা আসলে যে সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে তাদের ভূমিকা রাখার বিষয় আছে এবং সে জায়গায় তারা সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, তারপরই সেই সমাবেশের
পরই একটি বিক্ষোভ মিছিল আসলে যে শুরু হয়েছিল এবং সে বিক্ষোভ মিছিলটি রাওয়া প্লাজা থেকে রাওয়ার সামনে থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং সেখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছেন এবং সেই জায়গাগুলোর ছিল জাহাঙ্গীর গেট হয়ে এখন সে মিছিলটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে তেজগাঁওয়ের দিকে যাচ্ছে এবং সেখানে মানুষের বিপুল একটি উপস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে। গত 5 বছরে ফেনীতে প্রায় 40 লাখ মেট্রিক টন আমন চাল উদ্বৃত্ত থাকলেও এবছর দেখা দিয়েছে খাদ্য ঘাটতির সংখ্যা। আগস্টে ভয়াবহ বন্যায় 40,000 হেক্টর জমি নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে সংকট। কৃষি বিভাগ জানায় 1.25 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত 20 আগস্ট ফেনীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। অঞ্চলভেদে 5 থেকে 15 ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয় ঘরবাড়ি, ফসলি জমি। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 কৃষিবর্ষে ফেনী জেলায় চাহিদার বিপরীতে বাড়তি উৎপাদন হয় 41,513 মেট্রিক টন আমন চাল। চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 66,755 হেক্টর। তবে বন্যার কারণে আবাদ হয়েছে মাত্র 26,764 হেক্টর, যা লক্ষ্যমাত্রার 39,991 হেক্টর কম। ফলে আবাদ অনুযায়ী চলতি আমন মৌসুমে এ জেলায় চাল উৎপাদনের ঘাটতির আশঙ্কা 1,25,621 মেট্রিক টন। কৃষক বলছেন এর থেকে যা ধান পাওয়া যাচ্ছে তা পরিবারের চাহিদাই মেটানো যাচ্ছে না। ডলের কারণে সারা নষ্ট গেছে, জমি হানি কমছে। আরো এই ধানটা উঠলে আমরা কিছু খোরাকি হইতো, এই ধানটা আমরা চলে গেছে। চলে যাওয়ার পর আমরা কীভাবে খোরাকি চালামো, কীভাবে এরকম আমাদের সবারই টেনশনে। এরি ফসলের ধান কিছু ফাইলে জ্বালা বসাই আনার আরুমো। কৃষি বিভাগ জানায় খাদ্য ঘাটতি কমাতে কৃষকদের নানামুখী পরামর্শ দেওয়া হচ্ছে। আমনের ক্ষতিটা করে দেন খালি জায়গা, সেগুলোতে সবজি উৎপাদন করে ক্ষতিটা পোষানো, আর এরপরে বিভিন্ন রবি ফসল এবং পরবর্তীতে বোরো আবাদ বাড়ানোর জন্য আমাদের চলতি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে ফেনী জেলার ৭৮,০০০ কৃষককে বিভিন্ন জাতের রবি শস্য, সবজির বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সংবাদের শুরুতেই আমরা সরকারের ভর্তুকি পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, অস্বচ্ছতা ও অপচয় নিয়ে কথা বলছিলাম। সে বিষয়ে আলাপ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। আমরা এখন তার সঙ্গে আলাপ করব বিষয়টি নিয়ে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে টিসিবির যে ট্রাক সেল, যেটি মূলত দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটু স্বস্তি দেওয়ার কথা ছিল, সেখানে তারাই আসলে সেটার ভুক্তভোগী হচ্ছেন না। এই পর্যায়ে আসলে কি করা যেতে পারে? টিসিবি বেশ কয়েকটা জায়গা থেকে কার্যক্রম গুটিয়েও নিচ্ছে। আসলে এই প্রোগ্রামটাকে টিসিবি যে কর্মসূচিটা আছে সেটিকে একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। এখন যেটি করা হচ্ছে এটা আসলে কোনো সিস্টেমেটিক না, একটা ওপেন লাইনে দাঁড়ানো হচ্ছে এবং সেখানে কারা দাঁড়াচ্ছে তাদের যে এনআইডি দিয়েই দিচ্ছে, কিন্তু কেউ একাধিক নিচ্ছে কিনা এটাকে যদি অটোমেশন করা যায়, অর্থাৎ একটা সিস্টেমিক অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি দেয়া যায়। এর বাইরেও আমি মনে করি যে কোনো একটা দোকানের সাথে যদি আমরা যেন আগে রেশন দিত না, এরকম একটা দোকানের সাথে যদি তাদেরকে লিঙ্ক করে দিত, তারা আইডি দিয়ে তাদের সময় মতো তারা সেখান থেকে পণ্য নিতে পারতো, অর্থাৎ তখন একটা রেকর্ডও থাকতো। এখন যেমন বিচ্ছিন্ন আকারে আসলে কতজনকে দিচ্ছে, কতজনের আঙ্গুলের ছাপ দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এইটার ট্র্যাক রেকর্ড করাটা আন্ডার এক্সিস্টিং সিস্টেমের মধ্যে খুবই ডিফিকাল্ট। তো আমি মনে করি যেহেতু এটা নিম্ন আয়ের মানুষের জন্য, সীমিত আয়ের মানুষের জন্য, তাদেরকে যদি তাদের স্থানীয় যে ওয়ার্ডের মধ্যে বা কোনো একটা ক্যাচমেন্ট এরিয়াতে কোনো একটা দোকানের সাথে যদি তাদেরকে লিঙ্ক করে দেয়া যায় এবং ডিলার যেটাকে আমরা বলি, সেই দোকান থেকে তার সুবিধা মতো সময়ে সে একটা কার্ড দিয়ে দেখিয়ে অথবা তার আইডি কার্ডটা দেখিয়ে সে যাতে নিতে পারে, এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে যদি না নেওয়া যায়, এখন কিন্তু ট্র্যাক রেকর্ড করা যাচ্ছে না এবং এখানে কিন্তু অপচয় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে, যেহেতু জিনিসগুলো ম্যানুয়ালি ডিল করা হচ্ছে। সুতরাং যারা দিচ্ছে তাদের উপর ডিপেন্ড করছে তারা কতটুকু দিচ্ছে কতটুকু দিচ্ছে না, এটার মনিটর করাটা খুব ডিফিকাল্ট। স্যার, একই সাথে কি বিষয়টা এরকমও কিনা যে যারা লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন
তাদের জন্য এটা কিছুটা অস্বস্তিকর এবং অপমানজনকও কিনা স্যার? অবশ্যই, কারণ হচ্ছে কি, আপনি একটা চিন্তা করেন, একটা মানুষ কখন লাইনে দাঁড়ায় যখন তার কোনো অন্যান্য মানে কোনো অপশন যদি না থাকে। সামান্য কয়টা, সে তো আর বিনা পয়সা নিচ্ছে না, সে কিন্তু সাশ্রয়ী মূল্য নিচ্ছে। এই কয়টা টাকা সেভ করার জন্য সে বাধ্য হয়ে কিন্তু লাইনে দাঁড়াচ্ছে। অনেক সময় যেই সময় দেওয়ার কথা সেই সময় দেওয়া হচ্ছে না, লম্বা সময় ধরে তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার কর্মঘণ্টাও কিন্তু সেখানে অপচয় হচ্ছে। আমি মনে করি যে এই ওপেন মার্কেট সেলের যে ট্রাক সেলিং যেটি আছে, এটাকে নিয়ে ঢেলে সাজানোর একটা বিষয়, একটা ইনোভেটিভ আইডিয়া চিন্তা করা উচিত, যাতে যারা নিচ্ছে, যাদের দরকার, তারা যাতে এই বেনিফিটটা পায় এবং তারা যাতে তাদের কর্মঘণ্টাও যাতে নষ্ট না হয়। অর্থাৎ সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমার কাছে, আপনার কাছে সামান্য, তার কাছে কিন্তু অনেক বেশি পরিমাণে। সুতরাং তার গুরুত্বটা বিবেচনা করে যদি আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, আইদার তারা যে সময়টা দেওয়ার কথা সেই সময়টাতে দেওয়া উচিত, অথবা আমি যেটা বলেছি তার ক্যাচমেন্ট এরিয়াতে বিভিন্ন দোকানের সাথে তাদেরকে যদি লিঙ্ক করে দেওয়া যায়, এবং সেটাও যদি আপনার এই যে তাহলে মনিটরিং করতেও কিন্তু একটা সুবিধা হচ্ছে, লিকেজ হওয়ারও কিন্তু সম্ভাবনা কম থাকছে। তো সেই বিষয়গুলো আসলে বিবেচনা করে আপনি যেমনটা বলছেন যে দোকানের সাথে লিঙ্ক করে দেওয়া, আগে রেশনের সিস্টেমে যাওয়া, আমাদের কাছে শুনেই মনে হচ্ছে বিষয়টা আসলে অনেক বেশি ইতিবাচক হবে। এতদিনেও টিসিবি কেন এই কাজটি করছে না কিংবা করার ইচ্ছা পোষণ করেনি? আসলে যে কোনো একটা রিফর্ম করতে গেলে যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, তারা কিন্তু তাদের যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা কিন্তু ব্যাঘাত ঘটে। সেই জন্য আপনি যদি চিন্তা করেন যে না, আমি এই যে প্রোগ্রামটা, এটি কিন্তু ভালো একটা প্রোগ্রাম, গ্রামে যেমন খাদ্য বান্ধব কর্মসূচি, শহরে যে ওপেন মার্কেট সেল, এইগুলো যদি আমরা দিতে পারি একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে, এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে অনেক কিছু করা সম্ভব। তো সেটার ব্যবহার যদি করতে হয়, করলে যেটা বলবেন, কেউ যদি এখান থেকে কোনো ধরনের বেনিফিট, আনডিউ বেনিফিট নিয়ে থাকে, তাহলে তার জন্য অসুবিধা। তো সেজন্য আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটা ভালো উদ্যোগ গ্রহণ করে, এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসতে পারে। সরকার কিন্তু আসলে টাকা খরচ করছে, কিন্তু সরকারের টাকাটা যাদের জন্য খরচ করছে তারা ঠিকমতো পাচ্ছে কিনা, এবং তাদের যে সময়টা, সেই সময়ের গুরুত্ব বিবেচনা করে তাদের কর্মঘণ্টা না নষ্ট করে, এবং তারা যে মানে টাকা সঞ্চয় করার জন্য সাশ্রয়ী মূল্যে নিতে চাচ্ছে, অর্থাৎ যিনি জনগণ যাতে, যে আমাদের যে টার্গেটেড পপুলেশন আছে, তারা যাতে এই সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামটাতে বেনিফিট হতে পারে, আবার সরকারের যে টাকাটা খরচ করছে ট্যাক্স পেয়ার্স মানি, সেটি যাতে ভ্যালু এডিশন হয়, দুই দিক থেকেই কিন্তু লাভ হবে। এক্ষেত্রে যারা মধ্যস্বত্বভোগী বা ইন্টারমিডিয়েট গ্রুপ যাতে কোনো ধরনের আনডিউ বেনিফিট না নিতে পারে, সেটি কিন্তু আসলে লাঘব হবে। স্যার, এই যে টিসিবি যে কিছু জায়গা থেকে কার্যক্রম গুটিয়ে নিতে চাচ্ছে, এটা পরিকল্পনা না করে গুটিয়ে নেওয়াটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে? এখন আসলে গুটিয়ে নেওয়াটা তো কোনো সমাধান নয়, কিন্তু প্রত্যেকটা কর্মসূচিরই আমি মনে করি যে সেটা কিভাবে দেয়া যেতে পারে, যারা এক্সপার্ট আছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা কর্তৃপক্ষ আছে, তারা একটু আলোচনা করে এটি দেয়া আসলে কোনো কঠিন কিন্তু কাজ না, কিন্তু সেই দেওয়ার উদ্দেশ্যটা যদি আমার মহৎ থাকে। এখন যেহেতু কোনো ধরনের রাজনৈতিক সরকার নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি মনে করি যে এই কর্মসূচিটাকে ঢেলে সাজানোর এখন একটা খুবই উল্লেখযোগ্য সময়, এবং এই সময়টা কাজে লাগিয়ে আমরা যদি একটু চিন্তা করতে পারি কিভাবে এই ওপেন মার্কেট সেলটাকে একটা সুন্দরভাবে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে যারা আমাদের টার্গেট গ্রুপ, তাদেরকে আসলে আমরা যাতে এটা দিতে পারি, কোনো ধরনের বঞ্চনা যাতে তারা শিকার না হয়, কোনো যাতে তারা হয়রানির শিকার না হয়। তো সেই বিবেচনাটা করে প্রোগ্রামটা কন্টিনিউ করা উচিত বলে আপনি যেমন সিস্টেমেটিক একটা পন্থার কথা বলছেন, এই বিষয়ে কাজ করার জন্য দেশে আপনাদের মতো অনেক বিশেষজ্ঞরা আছেন যারা কাজ করতে পারেন। এই বিষয়ে কি এখন পর্যন্ত টিসিবি কিংবা সরকারের কোনো পর্যায় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনাদের সাথে কোনো আলাপ যোগাযোগ করা হয়েছে কিনা? যেমন ব্যক্তিগতভাবে কিন্তু আমরা খাদ্য মন্ত্রণালয়ের সাথে একবার যোগাযোগ করেছিলাম যে আসলে এইগুলোকে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে আনা যায়। তো আসলে ব্যক্তিগতভাবে তো আর এগুলো হবে না, আমাদেরকে যদি কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত করা, মানে সরকার যদি মনে করে অথবা সংশ্লিষ্ট সংস্থা যদি মনে করে, আমরা কিন্তু এই ব্যাপারে কাজ করতে রাজি আছি এবং সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। যেইভাবে জনগণের জন্য কল্যাণকর হয়, জনগণের কাজে লাগে, সেই জায়গা থেকে আমাদের
যদি এক্সপার্ট ওপিনিয়ন বা আমাদের কোনো ধরনের গবেষণার লব্ধ কোনো ফলাফল এখানে কাজে লাগানো যায় সেটি করতেও আমরা কিন্তু প্রস্তুত আছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার বিশ্বাস যে আপনাদের আলোচনার মধ্য দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে টিসিবির ট্রাক্সেল কার্যক্রমটি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। তিনি জানাচ্ছিলেন যে টিসিবির ট্রাক্সেল কার্যক্রমটি কীভাবে আরও সিস্টেমেটিক ওয়েতে সুন্দর পন্থায় পরিচালনা করা যায়। দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে রাজধানীতে শুরু হলো 3 দিন ব্যাপী বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো 2024। মেলায় প্রদর্শিত হচ্ছে উন্নত উদ্ভাবনী চিকিৎসা প্রযুক্তি। এ ধরনের মেলা দেশের চিকিৎসা খাতে অবদান রাখার পাশাপাশি রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমাবে বলে আশা আয়োজকদের। এ যেন চিকিৎসা খাতে নতুন অধ্যায়। টেস্ট মেশিন থেকে শুরু করে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, আধুনিক প্রযুক্তির এমন সব পণ্যের সমারোহ বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক্স এক্সপোর প্রতিটি স্টলে। শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পর্দা উঠেছে এই মেলার। টেকনোলজিগত আপডেটেড প্রোডাক্টগুলো দেখার জন্য আসলে আসি। ব্র্যান্ডগুলো দেখে যেটা আমার ভালো হবে, আমার রিজনেবল প্রাইজের মধ্যে হবে, সেটা আমি নিতে আসছি। স্টলে স্টলে আমদানি করা পণ্যের পাশাপাশি রয়েছে দেশে উদ্ভাবিত সরঞ্জামও। গর্ভকালীন জটিলতায় ভোগা নারীরাও বিনামূল্যে পাচ্ছেন পরামর্শ। অপারেশন থিয়েটারে যেভাবে কাটাছেঁড়া করতে হয় সেখানে ব্লিডিংটা বন্ধ করার জন্য আমরা এই ডায়াথার্মিটার নতুন ম্যানুফ্যাকচার করেছি। এখানে মেডিকেল এডুকেশনাল প্রোডাক্ট সহ আমরা ডায়াগনোসিস প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটি আমরা নিজে তৈরি করার কারণে বাংলাদেশের উন্নতি হচ্ছে। আয়োজকরা বলছেন দেশের চিকিৎসা খাতে নতুন প্রযুক্তি খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার। এই এক্সিবিশনের থ্রুতে বেনিফিটেড হয়ে মেশিনারিজগুলো তাদের ফ্যাসিলিটিতে অ্যাডাপ্ট করে, তাহলে ডেফিনেটলি আমরা খুবই আশাবাদী যে আমাদের বাইরে চিকিৎসার ক্ষেত্রে ডিপেন্ডেন্সি অনেকটাই কমে যাবে। দেশি বিদেশি 250 কোম্পানির অংশগ্রহণে মেলায় স্টল রয়েছে প্রায় 150। মেলা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময় বাণিজ্য। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শুঁটকি উৎপাদনের ধুম। স্বাদেও মানে ভালো হওয়ায় এখানকার শুঁটকির কদর দেশ জুড়ে। তাই প্রতি মৌসুমেই শত শত কোটি টাকার শুঁটকি তৈরি হয়ে থাকে মেঘনাপাড়ার এই জেলায়। ব্যবসায়ীরা বলছেন সহজ শর্তে ঋণ মিললে সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জন। সম্ভাবনা এই খাতে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সারি সারি বাঁশের মাচা, নদী হাওর থেকে মিঠা পানির মাছ এনে শুকানো হচ্ছে এসব মাচায়। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে শুটকি তৈরির মহোৎসব। তবে এখানে পুঁটি মাছের চাপা শুটকি উৎপাদন হয় সবচেয়ে বেশি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের শুটকির কদর। তবে মাচা তৈরি থেকে শুরু করে মাছ কেনা, শুকানো এবং রপ্তানি করতে প্রয়োজন হয় মোটা অঙ্কের পুঁজি। আর এই পুঁজি সংগ্রহ করতে দাদন ব্যবসায়ী কিংবা এনজিও সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিতে হয়। তাই উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ চান শুটকি ব্যবসায়ীরা। 2 কোটি টাকা দরকার এই মাছ এই সিজনে পুরা। কোটি কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু আমাদেরকে লোন দেয় না। কেউ পুঁজি দিতেছে আর কেউ খাইতে দিতেছে, এর মধ্যে 50-50 করে এভাবে ব্যবসাটা চলতেছে। সম্ভাবনাময় এই খাতে সরকার নজর দিলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। এটা যদি সুযোগ হয় যে সরকার একটা প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে একটু স্বল্প সুদে ঋণ দানের ব্যবস্থা করে, তাহলে এই শিল্পের বিকাশে সহযোগিতা হয়। কৃষি ব্যাংকের এক কর্মকর্তা জানান, ঋণ দিতে শুটকি ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তালিকা সংগ্রহ করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে লোন দিচ্ছি। আমরা 5 লক্ষ টাকা জামানতবিহীন সিএমএর অধীনে অতি সহজে ঋণ দিতে পারি। তারপর নারী উদ্যোক্তা যারা বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা স্কিমের আওতায় আমরা 5% রেটে লোন দিতে পারি। শুটকি উৎপাদন করে জেলার 3 উপজেলার 500 শতাধিক পরিবার সচল রেখেছেন সংসারের চাকা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে বছরে অন্তত 200 কোটি টাকার বাণিজ্য হবে বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শুটকি মাছ ব্যবসায়ীরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়ার কেন্দ্রবিন্দু দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। এই বন্দরে গত কয়েক বছর ধরে বিদেশি জাহাজের আগমন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পণ্য আমদানি রপ্তানিও। চ্যানেল ড্রেজিং সহ চলমান প্রকল্পগুলো শেষ হলে বিশ্বের কাছে আন্তর্জাতিক বন্দর হিসেবে পরিচিতি আরও বাড়বে। এ খবর জানাতে জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদ,
সক্ষমতা বেড়েছে আমদানি রপ্তানি পণ্যের মোংলা বন্দরে, যে আগের তুলনায় কিন্তু জাহাজের সংখ্যাও বেড়েছে আমদানি রপ্তানি পণ্যের সংখ্যাও। তবে এই বন্দরটা আগের যে মৃত্যু বন্দরে পরিণত ছিল, কিন্তু এটা এখন ঘুরে দাঁড়িয়েছে। এখন দেশ বিদেশি যে পণ্যগুলো মোংলা বন্দরে আসে, এখান থেকে ঢাকার সাথে দূরত্ব কম হওয়ার কারণে কিন্তু পদ্মা সেতু হয়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই পণ্যগুলো চলে যায়, যার কারণেই কিন্তু মোংলা বন্দরে আগের তুলনায় অনেকটাই আমদানি রপ্তানি এবং জাহাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরাও কিন্তু এই মোংলা বন্দর ব্যবহার করার জন্য আগের তুলনায় অনেকটাই আগ্রহী বেড়ে গেছে। তবে গত অর্থ বছরে এই মোংলা বন্দর দিয়ে প্রায় 839টি জাহাজ এখানে নোঙর করেছে এবং এখানে সেই তুলনায় কিন্তু আমদানি রপ্তানি পণ্য কিন্তু বেড়েছে, যা থেকে প্রায় 319 কোটি টাকা রাজস্ব আয় করেছে মোংলা বন্দর। এবং চলতি অর্থ বছরে মোংলা বন্দর কিন্তু এ পর্যন্ত প্রায় 350টিরও বেশি জাহাজ এখানে নোঙর করেছিল এবং পণ্য আমদানি রপ্তানি এখানে কিন্তু যে দেশ বিদেশি পণ্যগুলো কিন্তু এখানে খালাস করেছে। আপনাকে দেখাতে পাচ্ছি যে আমার পিছনে কিন্তু একটি জাহাজ এমবি ব্রাড কোরাল কিন্তু বিদেশি পণ্য নিয়ে এখানে খালাস করে আর কিছুক্ষণ পর কিন্তু এখান থেকে চলে যাবে। তবে মোংলা বন্দরে বর্তমানে প্রায় 9টি জাহাজ এখানে অবস্থান করছে এবং আরো 4টি জাহাজ মোংলা বন্দরে আজকের এখানে নোঙর করবে এবং 2টি জাহাজ এখান থেকে ছেড়ে চলে যাবে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে গত অর্থ বছরগুলোর তুলনায় কিন্তু মোংলা বন্দরের এখানে জাহাজের সংখ্যা বাড়ছে, ব্যবসায়ীরা কিন্তু আগ্রহ প্রকাশ করছে। তবে এইটি সম্পূর্ণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আসার পর থেকে কিন্তু মোংলা বন্দরের পরিবর্তন হয়েছে এবং এইখানে এই মোংলা বন্দরের যে চ্যানেল ড্রেজিং প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তাহলে মোংলা বন্দরটি আন্তর্জাতিক মানে মোংলা বন্দরে পরিণত বলে আমাদের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটের মোংলা থেকে। বিভিন্ন দেশের অংশগ্রহণে ফরেন সার্ভিস একাডেমিতে চলছে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে একটি চ্যারিটি বাজার চলছে, যেটি মূলত বাংলাদেশে বিদেশি যে মিশনগুলো আছে, বিদেশি যে রাষ্ট্র কার্যালয়গুলো আছে, সেই কার্যালয়গুলোর স্পাউসদের একটি সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন ফোসা, তারা প্রতি বছরের মতন এইবারও এই ফরেন সার্ভিস একাডেমিতে এই চ্যারিটি বাজারটির আয়োজন করেছে এবং এই মুহূর্তে এই বাজারের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। সেখানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এবং বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে কর্মরত বিভিন্ন কর্মকর্তারা। এবং আমরা যেটি দেখছি এই ফরেন সার্ভিস একাডেমিতে আজকে বিভিন্ন আন্তর্দেশীয় যে সংস্কৃতির মেলবন্ধন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যেটি দেখছি চীন, পাকিস্তান, রাশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন সব বিভিন্ন দেশের থেকে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি তাদের সংস্কৃতি তুলে ধরেছেন এবং যেটি দেখতে পাচ্ছি যে আন্তর্দেশীয় যেই সম্পর্ক আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে এবং তাদের সবার যে উপস্থিতি, সেটি কিন্তু এই যে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক সেটির কিন্তু একটি ভালো রকম বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, সেখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আইন কমিশনের যিনি প্রধান তিনি এবং এই প্রোগ্রাম আজকে সারাদিন চলবে। সকাল 10টায় প্রোগ্রামটি শুরু হয়েছে এবং সন্ধ্যা 8টায় এটি শেষ হবে। তো ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে এই ছিল এখানকার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বিশ্বের দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে ঋণ এবং অনুদানের জন্য রেকর্ড 100 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে 2 দিন ব্যাপী আলোচনা শেষে এই ঋণ সহায়তার ঘোষণা করে দাতা সংস্থাটি। দাতা দেশগুলো 23.7 বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিলের মাধ্যমে বিশ্বব্যাংক আর্থিক বাজার থেকে ঋণ নিয়ে সঞ্চিত অর্থকে প্রায় 4 গুণ বাড়ানোর মাধ্যমে মোট 100 বিলিয়ন ডলারের সহায়তা নিশ্চিত করবে। এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, এই তহবিল 78টি দেশের সহায়তায় ব্যয় করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া নানা কৌশলের মধ্যেই বিশ্বজুড়ে বেড়ে চলেছে খাদ্যপণ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানালো, বছর ব্যবধানে নভেম্বরে খাদ্যপণ্যের দাম বেড়েছে 5.5% বেশি, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। এজন্য দুগ্ধজাতীয় পণ্য ও ভোজ্য তেলের চাহিদা বৃদ্ধিকে দায়ী করেছে সংস্থাটি।
শুক্রবার প্রকাশিত FAOর মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে গিয়ে ভোজ্য তেলের দাম 2022 সালের জুলাইয়ের পর গেল নভেম্বরে বিক্রি হয়েছে সর্বোচ্চ দাম। জীবনযাপন ব্যয় বৃদ্ধির চাপ সামলানো তথা মূল্যস্ফীতি কমাতে যখন বিশ্বের বিভিন্ন দেশে চলছে ব্যয় সংকোচন নীতি, তখন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO দিল দুঃসংবাদ। সংস্থাটির দেয়া মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে 1.5 বছর পর হয়েছে সর্বোচ্চ। এই বৃদ্ধির জন্য ভোজ্য তেল ও দুগ্ধ জাতীয় পণ্যের চাহিদা বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। প্রতিবেদন বলছে, পাম, সোয়া ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় নভেম্বরে ভোজ্য তেলের দাম বেড়ে 2022 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ উঠেছে। প্রত্যাশিত পরিমাণে উৎপাদন না হওয়া ও তেল উৎপাদনকারী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অতিবৃষ্টির কারণে গেল 6 মাস ধরে বাড়তির দিকে পাম তেলের দাম। এদিকে পশ্চিম ইউরোপে দুধের দাম কমে যাওয়া ও বৈশ্বিক বাজারে বাড়তি চাহিদার কারণে বছর ব্যবধানে দুগ্ধ জাতীয় পণ্যের দাম বেড়েছে 20% বেশি। এর মধ্যে গুঁড়ো দুধ, বিশেষ করে ননিযুক্ত গুঁড়ো দুধের দাম সবচেয়ে বেশি বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদা থাকায় মাখনের দাম 14 মাস ধরে বাড়ছে। তবে চাহিদা কমায় 1 মাসের ব্যবধানে নভেম্বরে এসে কমেছে মাংসের দাম। যদিও 1 বছর আগের তুলনায় এ পণ্যটি বিক্রি হয়েছে 6.6% বেশি দামে। এদিকে উৎপাদন মৌসুমে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দুর্বল চাহিদা থাকায় চাল, গম, ভুট্টা সহ দানাদার খাদ্যের দাম অক্টোবরের চাইতে নভেম্বরে খানিকটা কমেছে বলে জানিয়েছে FAO। উৎপাদন ঘিরে শঙ্কা কেটে যাওয়ায় গেল অক্টোবরের তুলনায় নভেম্বরে কমেছে চিনির দাম। জাতিসংঘের সংস্থাটি বলছে, 1 বছর আগের তুলনায় গত মাসে বিশ্ববাজারে চিনি বিক্রি হয়েছে 21.7% কম দামে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একজনের মানে পরিচিত থাকে, ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেট খপ্পরে ট্রাকসেল, বেশভূষা পাল্টে এক ব্যক্তি বারবার কেনে পণ্য, খালি হাতে ফেরে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। বন্দরনগরী যেন কংক্রিটের জঞ্জাল, কোটি টাকার মাস্টার প্ল্যান হয়নি বাস্তবায়ন, 90% ভবনই অনুমোদনহীন। সিডিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসাকে দুষছে নগর পরিকল্পনাবিদ। এবং ফেনীতে বন্যায় 40,000 হেক্টর জমির ধান নষ্ট, 1.25 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতির শঙ্কা। সংকট কাটিয়ে উঠতে কৃষি বিভাগের নানা উদ্যোগ। এই ছিল সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।